স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রোজার পরে ঈদও শেষ, তবে পঞ্জিকায় তো বটেই, আকাশে এখনো আছে বর্ষা। আগে থেকে অবশ্য নরম আন্দোলনে আছে বিএনপি, এরপর আওয়ামী লীগের স্বস্তির মাত্রা স্পষ্ট নয়। এসব নিয়ে আজকে আলোচনা পরের পর। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবীণ সাংবাদিক সাদেক খান, আছেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর এবং সিনিয়র সাংবাদিক এএফ মুস্তাহিদ। স্বাগত আপনাদের। আমি জনাব সাদেক খান, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির সাংগঠনিক সক্ষমতার পাশাপাশি গত কয়েক মাসে আদর্শগত অবস্থান, মানে দলটির আদর্শগত অবস্থান নিয়ে অনেক রকম কথা হয়েছে, ভেতরে বাইরে একাধিক সিনিয়র ও বুদ্ধিজীবীরাও, কিন্তু সিনিয়র রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরাও প্রশ্ন করেছেন। আপনার পর্যবেক্ষণ এক্ষেত্রে কি বিএনপি থেকে আসলে কোনো পরিবর্তন দরকার? বিএনপির আদর্শগত রাজনীতি বা অবস্থানগত রাজনীতির ক্ষেত্রে এই বিচারটা ঠিক আমার একজন বিশ্লেষক হিসেবে যদি আপনি করেন, কারণ আপনি 50 বছর ধরে বাংলাদেশের 40-43 বছর ধরে আমি 7 বছর ধরে বাংলাদেশে জার্নালিস্টের সঙ্গে আছি, মানে বাংলাদেশেরই বয়স 43 বছর ধরে, আমি সেজন্য একটু কারেক্ট করতে চাইলাম আর কি। তার জায়গায় আমি এ সম্পর্কে, মানে আমি যেটা বিএনপির অবস্থান সম্পর্কে দেখছি, বিএনপি মনে করছে যে তাদের যে আন্দোলন তারা করেছিল এবছরের প্রথম দিকে, তার ফসল হিসেবে তারা একটা দেশের ভেতরে তাদের একটা ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং ইমেজ যেটা প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে যে তারা মানুষের পক্ষে আছে, কারণ মানুষ নানাভাবে কষ্ট পাচ্ছে। বিশেষ করে এই রমজানে যে গ্রেপ্তার বাণিজ্য, পুলিশ যে গ্রেপ্তার বাণিজ্য হোক বা অন্যান্য বাণিজ্য করেছে, যে চাঁদাবাজি বাণিজ্য করেছে পুলিশও হোক বা বিভিন্ন সরকারি দলের কিছু কিছু সংগঠন, মানে অস্বাভাবিক স্ফীত একটা অঙ্ক নিয়ে টার্গেট করে তারা বিভিন্ন লোককে নিপীড়ন করেছে, তা একটা প্রতিক্রিয়া হয়েছে। আপাতত শান্ত মনে হলো দেশের ভেতরে একটা, আমার যেটা মোটামুটি খবর, দেশে একটা অসম্ভব অসন্তোষ বিরাজ করছে। এই অসন্তোষটাকে কাজে লাগানোর ব্যাপারে বিএনপি মনে করছে যে বিএনপি তার সংগঠন নেই, তাকে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে তাকে একটা মানে আন্দোলন, পরবর্তী আন্দোলনের ধাপে যেতে হবে। এবং তারা মনে করছে এখন সময় একটা সংগঠন নেইটা মানে সংগঠন দুর্বল ইয়ে হয়ে আছে। যারা দুর্বল মানে হচ্ছে মূলত জেল মামলা ইত্যাদি কারণে তাদের সমস্ত নেতৃত্ব দুর্বল, কোথাও অবস্থান নিতে পারছে না। কাজে এটাতে এখানে খুব সহজ কথা, ঢাকা শহরে আব্বাস সাহেব কিছু করছেন না, তাকে তিনি তো নেতৃস্থানীয় আছেন, আমি যা শুনেছি। তা সেক্ষেত্রে অন্য কেউ কি করবেন কি না করবেন, এগুলো সমস্ত ঠিক করতে হবে। তো এইসব ব্যাপারে তারা ব্যস্ত। কিন্তু আদর্শগত ব্যাপারে আমি বলছি, আদর্শগত ব্যাপারে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আদর্শগত হবে, কিন্তু লোকেও অনেকেই মনে করে না, বিএনপি সমর্থকরা, যে আদর্শগতভাবে বিএনপির কোনো পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে মোদির সাথে সাক্ষাৎ করলে যে প্রশ্নটা উঠেছিল যে তার একটা অবস্থানগত পরিবর্তন হচ্ছে বিএনপির, এটা কিন্তু অনেকের কাছেই মনে হয়েছে বলে মানে আমার খবর, আমি কিন্তু পুরোপুরি খবর হিসেবে বলছি, আমার মত হিসেবে বলছি না। সেটা হচ্ছে যে তাদের খুব ধারণা হচ্ছে যে বেগম জিয়াই দেখা করাটা তার মনে উপায় নেই বলে করেছেন, দেশের পরিস্থিতি যা, ভূ রাজনৈতিক পরিস্থিতি যা, তো উপায় নেই বলে চেষ্টা করেছেন। কিন্তু মূলত তার যে অবস্থান, অর্থাৎ বাংলাদেশকে তার স্বাধীন সত্তাকে প্রতিষ্ঠিত করতে হলে একটা যে জামাতে ইসলামের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবস্থানে কোনো বড় পরিবর্তন আছে বলে আপনি মনে করেন না? এবং আপনি মনে করেন, আমি জনাব শাহ আলমগীর, আমি সাদেক ভাই যেটি বলছিলেন তারই আমি একটু ধারাবাহিকতা বলতে চাই যে আপনিও কি এটি মনে করেন যে বাংলাদেশের মানুষ একটি সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে এবং ভিতরে ভিতরে ফুসছে, বাইরে থেকে খুব বোঝা না গেলেও? সাদিক ভাই আমাদের পেশার অত্যন্ত মানে নেতৃস্থানীয় ব্যক্তি, এবং আমাদের অনেক, ওনার সাংবাদিকতা বয়সী 50-এর উপরে হবে, সুতরাং 7 বছর, সুতরাং 7 বছর যার এই সাংবাদিকতার পেশারই বয়স, সেখানে আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে আমার জন্য মানাবে না। কিন্তু সাদিকের এই কথাটার সাথে কিন্তু আমি একমত নই। কারণ যখন কোনো একটা উৎসব আসে কিংবা ঈদের মতো একটা উৎসব সামনে আসে, ওই সময় আমাদের সমাজের কিছু লোক, চাঁদাবাজ বলেন, মাস্তান বলেন, এটা রাজনৈতিকভাবে শক্তিশালী কোনো গ্রুপ বলেন, তারা বেশ সক্রিয় হয়। এটা কিন্তু আজকের নতুন ঘটনা নয়, আমরা যখনই ক্ষমতা এসেছে আমরা কি এই ঘটনাটা দেখেছি, এটা হয়। এখন এটা যখন যে ক্ষমতায় থাকে তখন তাদেরই দাপটটা একটু বেশি থাকে, এটাও অস্বীকার করার উপায় নেই। কিন্তু
যে যতটা ভয়াবহভাবে সাদিক ভাই বলেছেন, আমি এটা একদম মাত্রার কথা বলছি, কিন্তু আমি কিন্তু বলি নিতে হয় না, হ্যাঁ। মাত্রা যেটা আলম হয়েছে ভাই, এইটা কি সত্য যে আমরা ঠিক আছে এটা হলো প্রত্যেকবারই এটি এরকম হলো, এবার কি কম না বেশি আপনার কাছে কি মনে হয়? মানে গতবারের চেয়ে যদি আমরা না, তুলনা আমি করি, গতবারটার আমি বলতে চাই না, গতবারের কথাও বলতে পারবো না, কিন্তু এই সময় যে পরিমাণ নরমালি হয়, কিন্তু এইবার আমাদের কাছে কিন্তু এতটা মনে হয়নি। মানে এইবার কিন্তু হ্যাঁ, অস্বীকার করা যাবে না, হয়নি এই কথা বলা যাবে না, কিন্তু ওই জায়গায় নেই। কারণটা হচ্ছে যে আপনি দেখেন যে রাজধানী মার্কেটে কেউ চাঁদাবাজি করেছে, এটার অভিযোগ আসার পরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। মানে মানে চাঁদাবাজি অভিযোগেই বিভিন্ন জায়গায় যখন এই অভিযোগগুলি পাওয়া গেছে, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে, এবং তারা মানে দুঃখজনক হলেও সত্য যে তারা সরকারি দলেরই লোক, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার মানে আপনি মনে করছেন যে সুতরাং এইটা তো আপনাকে পজিটিভলি দেখতে হবে, যে এই ঘটনাটা তো তারা মানে ঘটতে দিতে চায় নাই, যার কারণে বিভিন্ন জায়গায় ধরুন ফোন করে চাঁদাবাজি করেছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে যাতে না হয় এই চেষ্টাটাও হয়েছে বলেই হয়তো খুব বড় আকারে হয়নি। আর যেটি হচ্ছে যে গ্রেপ্তার বাণিজ্যের কথা যেটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় অনেক রকম মামলায় অজ্ঞাতনামা নামে এর উপলক্ষ করে এই গ্রেপ্তার বাণিজ্যটা নেই, কিন্তু যেটুকু হয়েছে সেটা হচ্ছে, আমি বলি একটা বিষয়, রাজনৈতিকতে যদি আপনি কোনো ভুল করেন, এটা মাসুল আপনাকে দিতে হবে। মানে আপনার গত কয়েক মাসে 3 মাস ধরে যে কাজগুলি করেছেন, আপনি কি যারা বাসে আগুন লাগিয়েছে, কিংবা যারা এই স্কুলের বাচ্চাকে পুড়িয়ে মেরেছে, বাসের ড্রাইভারকে মানে মেরেছে, বোমা মেরেছে, তাদের বিরুদ্ধে কি মামলা হবে না? তাদের নিয়ে কি আপনার এটা কি সরকার এমনি ছেড়ে দিবে? আপনারা ঘটনাটা ঘটানো হয়েছে, যারা ঘটিয়েছে তাদেরকে গভর্নমেন্ট ছাড়বে না, এটি স্বাভাবিক। এখন আপনারা ঘটিয়েছেন, ঘটার পেছনটা ফলাফল নিতে হবে। এগুলি হলো রাজনীতিতে, এগুলি হলো ভুল কৌশল। রাজনীতিতে কখনো কখনো এইসব ঘটনা আপনি মনে করছেন যে ওই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকেই শুধু গ্রেপ্তার করা হচ্ছে, বা সাধারণ কোনো মানুষ এটার এই শিকার হচ্ছে না, এই নিপীড়ন বা নিবর্তনের শিকার সাধারণ কোনো মানুষ হচ্ছেন না? না না, এখন কেউ কেউ তারা মনে করতেই পারেন যে এখন এক জায়গায় একটা মানুষ গ্রেপ্তার করতে যাচ্ছে, কিছু কিছু নিরীহ লোকদের গ্রেপ্তার হবে না, তা তো নয়, হচ্ছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। গ্রেপ্তার কি একদম একদম সুনির্দিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ তিনি গ্রেপ্তার হন, কিছু লোক তো গ্রেপ্তার হয়। গ্রেপ্তার বাণিজ্যের প্রসঙ্গটা আসছে তখন যে যখন কারোর থেকে বলা হলো যে তো আপনার বিরুদ্ধে আপনার টাকা দিতে হবে আপনাকে, নাহলে আপনাকে এই মামলায় ধরে দেওয়া হবে, এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলি গত কয়েকদিনের আপনার এইসব পত্রিকার খবর কি কোথাও কি এরকম দেখেছেন যে এরকম গ্রেপ্তার বাণিজ্য যুগান্তরে এত বেশি আছে, যুগান্তরে আছে, মানব জীবনে আছে, ওগুলো বাদ আছে, পত্রপত্রিকা আছে, তবু সেগুলিও অনেক সময় কতটা তবে আলমগীর ভাই মনে করতেছেন সেরকম কোনো অস্বস্তি নেই। আমি আলম ভাই আপনার কাছে আবার আসছি, আমি একটু মুসাইদ ভাইয়ের কাছে আসতে চাই যে জনাব এফ মুসাইদ, আপনি একটু বলবেন যে আসলে যেটিকে বলছিলেন সাদেক ভাই, জনগণের মনে একটি স্পষ্ট অস্বস্তি, এবং তিনি বলছিলেন, আমি এই কথাটিতে অবশ্যই একটু চমৎকৃত হয়েছিলাম যে তিনি বলছেন যে বিএনপি যে 3 মাস 3.5 মাস আন্দোলন করেছে, তাতে জনগণের মধ্যে তাদের ভাবমূর্তি, একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা হয়েছে, যেটি নিয়ে আমি আসলে একটু মানে আমার একটু সংশয় আছে যে আপনি কি মনে সাদিক দা তো গুরুজন, কাজে ওকে কন্ট্রাক্ট করা ঠিক না। তারপর বলছি যে এটা বোধ ঠিক নয় যে গত 3 মাসে বিএনপি যে আন্দোলন করেছে তাতে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিএনপির ভাবমূর্তি, আমি এরপর অসংখ্য প্রবন্ধ লিখেছি সংবাদে, এবং এই কথাটা বলবার জন্য যে ভাবমূর্তিটা ওদের উপরে উঠছে না, কেবল নিচের দিকে যাচ্ছে, তলার দিকে যাচ্ছে। কেন? তাদের প্রশ্ন আমি অবিরাম করেছি যে জামাতের সঙ্গে আপনাদের সখ্যতা কবে, কোন বৈঠকে, কাদের নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার পার্টিতে? আমি আমাদের পার্টির খুব সিনিয়র লোককে জিজ্ঞেস করেছি, নোবডি করছে। আমার বন্ধু মান্নান ভূঁইয়া মারা গেছে, তাকে জিজ্ঞেস করেছিলাম, বলছে আমরা জানি না জামাতের সঙ্গে সম্পর্ক কী করে করেছে, কে করেছে, এটা বেগম সাহেব জানে, খালেদা জিয়া জানে, আর কেউ নন। তো এটাতে বললে তো হবে না। মান্নান ভূঁইয়া এই কথা আপনাকে জানিয়েছিলেন যখন মান্নান ভূঁইয়া বেঁচেছেন? না, তখন বেগম জিয়ার সাথে তার সম্পর্ক না 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 মানবে হি ওয়াজ, আমি মানে উনি পার্টির মহাসচিব থাকতেই না নট দ্যাট, কিন্তু সে তখন মানে সিক, টার্মিনালি সিক। আমি কখনো মন্ত্রী থাকাল তার কাছে যাইনি, তখন দেখতে গেছিলাম, বাইরে জিজ্ঞেস করলাম যে কে করেছে তোমরা, তখন ও বলেছিল যে এই কথাটা করেছে। তো এটা ঠিক নয়। সাদিক দা যেটা বললেন যে এটা বেড়েছে, এটা বাড়ছে না, এটা বরং অনেক তলানিতে গিয়ে ঠেকেছে, এমন তলানিতে গিয়ে ঠেকেছে। উনি
কিছু একটা ধরে বাঁচবার চেষ্টা বোধহয় করছেন এখন আমার ধারণা। বিএনপির ক্ষেত্রে সেই বিশ্লেষণটি যদি সত্যি ধরে নেই, তাহলে সরকারের মধ্যে যেগুলি আলমগীর ভাই বললেন যে আমরা আসলে মাত্রাটা দেখতে চাইবো, এরকম ঘটনা ঘটে, গ্রেপ্তার বাণিজ্য, চাঁদাবাজি, সরকারের আশ্রয় প্রশ্রয়, বিভিন্ন ধরনের সন্ত্রাস কার্যক্রম, অপরাধ কার্যক্রম ইত্যাদি না, ইত্যাদির যে কথাগুলি তুলছিলেন সাদেক ভাই, সেটির ব্যাপারে আপনার কি মত? দেখুন এটা সাদিকদা অনেক বেশি জানতে পারেন এই ব্যাপারগুলো সম্পর্কে, আমি অতটাও ওয়াকিবহাল নই যে গ্রেপ্তার বাণিজ্য হচ্ছে বা চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি যেটা আমাদের আলমগীর বললেন, চাঁদাবাজি যে কোনো সরকার সময়, এরকম উৎসবের সময় যে কোনো সময় হয়নি এটা বিশ্বাস করা যায় না। আমাকে ফোন করেছে চাঁদের জন্য, আমাকে। আচ্ছা, নোয়িং ফুল ওয়েল যে এই লোকটা এই দিকে নেই ওদিকে নেই, তারপর যাও গেছে সেগুলো। কোয়েশ্চেন ইজ যে এইভাবে তো বলা যাবে না। যেটা আমার ওই প্রশ্নটা আর বেশি একটু জোরালোভাবে সাথে বলেই পারতেন যে বিএনপি এখন বাঁচবার চেষ্টা করছে নানাভাবে, কিন্তু রংলি চেষ্টা করছে সেগুলো। আমার ফিলিংস যেটা, বিএনপির অবিলম্বে তাদের একটা কাউন্সিল করা উচিত, অবিলম্বে একেবারে, আমি কি একটু জানতে পারি যে বিএনপি বাঁচতে চেষ্টা করছে, এটা আমরা যখন বলছি তখন একটা দেশ, একটা রাষ্ট্রীয় কাঠামো, একটা সরকারি বা কেন এরকম থাকবে যে এত হোস্টাইল হবে যে একটা দলকে বাঁচার জন্য সংগ্রাম করতে হয়? না, সেটা কি এরকম? মানে হোস্টাইল তো নয়, এটা কেউ না। দেখুন, নাম নিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা বা খালেদা জিয়া, তাদের এটা তো কোনো হস্টাইলিটির বিষয় না। কোয়েশ্চেনটা হচ্ছে যে আওয়ামী লীগ এত নিপীড়নের পরেও তো 21 বছর পরে তারা বেরিয়ে এসেছে, ঠিক আছে? আচ্ছা, তো খালেদা জিয়ার যদি সেরকম ভীষণ একটা জনসমর্থন, জনস্রোতের একটা সমর্থন থাকে, নিশ্চয়ই বেরিয়ে আসবেন। কিন্তু কি করছেন, কাউন্সিল কবে হয়েছে আমরা জানি না। শুনছি যে গত 6 বছর তো শুনছি কাউন্সিল হবে। কাউন্সিল করুন আপনি, কাউন্সিলের সিদ্ধান্ত হোক, আপনার লোক কি চায়। আপনার প্রতি জেলাকে বলুন তোমার লিখিতভাবে রিপোর্ট দাও আমাকে, তোমার জেলা সম্বন্ধে বা বিএনপি সম্বন্ধে, বিএনপি কী করণীয় উচিত এর সম্বন্ধে, শেখ সাহেব সম্বন্ধে তাদের কী চিন্তা ভাবনা, মানে কতগুলো বিষয় আছে এই সলভ করতে হবে বিএনপিকে, নাহলে বিএনপি কান স্ট্যান্ড এনিওয়ে। আমার মনে হয় জনাব সাদেক খান এই বিষয়ে নিশ্চয়ই বলবেন। তার আগে আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। জনাব শাহ আলমগীর ভাই, বিএনপি সাংগঠনিক মানে অবস্থা, ঐক্য, নেতৃত্ব ইত্যাদি নিয়ে সরকারি দলের নেতাদের ভাবনার যেন আর শেষ নেই। সবসময় আমরা এরকম একটা কোনো না কোনো মন্তব্য করতে শুনতেই থাকি প্রতিদিনই সরকারের শীর্ষস্থানে। এর কারণ কি? মানে এইটার বিষয় কি? যেমন সর্বশেষ জনাব নাসিম বলছেন বিএনপি শেষ করতে যে নানা ষড়যন্ত্র চলছে বলে বেগম জিয়া যে অভিযোগ করেছেন, তাতে বলেছেন যে বিএনপি আর সেরকম কোনো দলই আর নয়। তারপর আমরা এই আলোচনা প্রায় শুনি যে বিএনপির মধ্যে কি হয়েছে সেই আলোচনাটা নিয়ে সরকারি দল খুব চিন্তিত থাকেন। এর কারণ কি? না, একটা বিষয় হচ্ছে যে সরকার ক্ষমতায় আছে, যদিও বিরোধী দল হিসেবে বিএনপি নেই, কিন্তু তারপরেও বিএনপি তো বৃহত্তম একটি দল। মানে রাজনীতিটা মূলত এই দুটো দলকে কেন্দ্র করেই হয়। সুতরাং সরকারি দল তাদের নিয়ে মাথা ঘামাবে না বিষয় তো ঠিক না, তাদেরকে তো ঘামাবেই। এবং তারা কি করছেন না করছেন কি, এইগুলি তো তাদের কাজই। তো রাজনীতিতে আপনার প্রতিপক্ষ যিনি, তাকে নিয়ে আপনি যদি মূল্যায়নগুলি ঠিক মতো না করতে পারেন, তার গতিবিধি যদি আপনি না জানেন, তাকে নিয়ে যদি আপনি না ভাবেন, তাহলে আপনি আরেকটা দল হলেন। আমি পাশাপাশি আরেকটি বক্তব্য আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি যখন 2014 সালের নির্বাচনটিতে আসলো না, তার কিছুদিন পর থেকে কিন্তু সরকার থেকে বলতে শুরু করা হয়েছে একটি মাত্র দল নির্বাচনে না আসলে কি আর এমন হয়। মানে বিএনপিকে তো একটি মাত্র দল হিসেবে বলা হয়েছে যে বা বিএনপি আসলে আর সেরকম দল নয়, এরকম বলা হয়েছে। কিন্তু আলোচনাটা আমরা সবসময় বিএনপিকে ঘিরেই করতে দেখি। এইটি একটু না, বিষয়টা হচ্ছে যে বিএনপি অংশগ্রহণ নেয়নি বলেই কিন্তু এই যে নির্বাচন নিয়ে এত প্রশ্নগুলি এসছে, কিন্তু ওই একটি কারণে। কারণ প্রধান একটি দল যদি ক্ষমতায় মানে নির্বাচন না আসে, সুতরাং নির্বাচনটাকে নানান কারণে প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং এটা স্বাভাবিক, বড় একটি দল না আসলে নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ হবেই। কিন্তু মানে আবার ধরেন বড় একটি দল নির্বাচনে সবসময় আসবে, না আসলে নির্বাচন হবে না, দেশ পিছনে চলে যাবে, এটাও তো ঠিক নয়। আপনাকে এখন আমি একটা বলি যে বিষয়টা হচ্ছে যে ধরেন এই যে নির্বাচন সরকার তার মতো করে নির্বাচনকে দেখেছে, সরকার তার মতো করে রাজনীতি করেছে। এখন আপনি বিরোধী দল হিসেবে কিংবা আপনি দল হিসেবে যদি ওই জায়গাটা যদি না বুঝতে পারেন অথবা যে বুঝতে ব্যর্থ হন,
ফলটা আপনাকেই দিতে হবে। রাইট, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব সাদেক খান, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন জনাব এফ মুস্তাহিদ দুটি বিষয়ে আসলে স্পেসিফিক করে বিএনপি রাজনীতি সম্পর্কে জানতে চাইছেন, যে এগুলি জনগণের সামনে পরিষ্কার হওয়া দরকার। একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অবস্থান, আমাদের অবস্থান, সেটি নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে জামায়াতে ইসলামীর সাথে মানে মুক্তিযুদ্ধের বিষয়ে দলটির অবস্থান নিয়ে, যে আসলে মুক্তিযুদ্ধকে দলটি কিভাবে ধারণ করে বা কিভাবে কি করে। আরেকটি বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান সহ আর কি উনি যেটি বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে জামাত ইসলামের সাথে সখ্য নিয়ে আসলে বিএনপি আর নতুন করে কোনো চিন্তা ভাবনা করবে কিনা, কারণ বারবার নির্বাচনী জোট বলে জামাতের দায় বিএনপি আর কতদিন টানবে সেটি নিয়ে প্রশ্ন কিন্তু খোদ বিএনপির মধ্যেও উঠছে। আপনি নিশ্চয়ই বিষয়টা আলোকপাত করুন, আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সাদেক খান, বিরতির আগে যে বিষয়টি নিয়ে আপনার কাছে প্রশ্ন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে বিএনপির কোনো অবস্থানগত পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, আর হচ্ছে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির যে সখ্য সেটি আর কতদিন বিএনপি। আচ্ছা, আমি দুটোরই জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে বিএনপি কোনোদিনই শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেনি। তারেক রহমান করেছেন। তারেক রহমান ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হতে পারেন, কিন্তু বিএনপি দল হিসেবে ঐতিহাসিক যদি দেখা তারপর আবার বেগম জিয়া তারেক রহমানের কথা সমর্থন করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে মানে সবসময় মর্যাদা দিয়ে চলেছে এই পর্যন্ত তাই ছিল, কিন্তু এইবার তারেক রহমান এটি বলার পরে বেগম জিয়াও তারেক রহমানের কথা সমর্থন করেছেন আসলে। ঠিক আছে, বেগম সেটা যেটা বলেছে সেটা অন্য কথা, সেটা ঐতিহাসিক ঘটনা নিয়ে সে তো অন্য লোককে উদ্ধৃত করে বলেছে, বিভিন্ন লোককে উদ্ধৃত করে বলেছে। যাই হোক সেটা, কিন্তু এটা তো বিএনপির অবস্থান নয়, বা এটা নিয়ে এটা এখনকার পরিপ্রেক্ষিতে এতদিন পরে এটা একটা বিষয় হয়ে দাঁড়াবে না। কেউ যদি একটা মতামত দেয় ঐতিহাসিক ভাবে, যদি কেউ প্রশ্ন না প্রশ্ন করে, যেমন প্রশ্ন করছে কতজন লোক মারা গেছে ইত্যাদি ইত্যাদি, ওগুলো একটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে দেশের লোকের অবস্থা। সেই থেকে বিএনপি শেখ সাহেব সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যিনি ইন্সপিরেশন, সেই শেখ মুজিব সম্পর্কে তাদের অবস্থার পরিবর্তন করেছে বলে আমি মনে করি না। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়ায়নি, যেমন হয়ে দাঁড়িয়েছিল 5 মেজর্স যারা তাকে মানে তাদের হত্যার জন্য দায়ী, কিন্তু সেভাবে কোনোদিন বিএনপি দাঁড়ায়নি। তারপরেও কাজেই আমি মনে করি না সেই অবস্থা কোনো পরিবর্তন হয়েছে, এবং সে আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি রয়েছে, যদিও তার দলীয় কারণে হয়তো সেটা নিয়ে তার প্রচার করে না। অন্যদিকে জামাতের সঙ্গেও তাদের বিচ্ছেদের কোনো কারণ নেই, কারণ জামাতের এখন এই মুহূর্তে বিএনপি মূলত হচ্ছে পাশ্চাত্য মুখাপেক্ষী একটা দল। পাশ্চাত্য মুখাপেক্ষী দল হিসেবে পাশ্চাত্য মুখাপেক্ষিতার পাশ্চাত্য দেশগুলো মোটেও জামাতকে সেভাবে মনে করে না যেভাবে কিছুটা কংগ্রেস সরকার মনে করতো। বর্তমান সরকারও সে মনে করে কিনা বলা মুশকিল। কাজে সেদিক থেকে জামাতের সঙ্গে তার বিচ্ছেদের জন্য যে চাপটা সৃষ্টি হচ্ছে। আপনি বলছেন যে বিএনপি পাশ্চাত্যমুখী দল, তার মানে আপনি কি বলতে চাইছেন যে বিএনপি একটি বিদেশমুখী দল? মানে কি না, প্রত্যেকটা দেশের দলের একটা ক্যারেক্টার থাকে, মানে ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার হিসেবে ঠিক যেমন নাকি ক্যামেরন। কিন্তু এই সময়ে যদি মানে আমি যদি বলি, তো এই সময় কি জামায়াতে ইসলামীকে সঙ্গে রেখে পাশ্চাত্যমুখীন যে অবস্থান, সেটি কি খুব নিরাপদ একটি অবস্থান হবে? আমি তো মনে করি না নিরাপদ নয়। যদি গ্রামের দিকে যাওয়া যায়, আমাদের যে একটা খবর, মানে সাংবাদিক মহলের সূত্রে যে খবর, সেটা হচ্ছে যে এই জামাতের যেহেতু তৃণমূলের সংগঠন রয়েছে, বিএনপির এবং তৃণমূলের সংগঠন মানে পদ নিয়ে মারামারি রয়েছে, জামাতের সেটা নেই, সংগঠিত দল, যেমন কমিউনিস্ট পার্টির সংগঠিত দল, তার ক্যাডার ভিত্তিক দল। সেই হিসেবে জামাতের যে দল সমর্থনটা রয়েছে, যারা নাকি আওয়ামী লীগের ভেতর ঢুকে আজকে আওয়ামী লীগের ভেতর মারামারি সৃষ্টি করছে, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর মারামারি হচ্ছে, সেখানে প্রচুর জামাতি যোগদান করছে, যে তার ঠিক সেভাবে যেমন নাকি এর আগে একসময় কমিউনিস্ট পার্টি অন্য দলে যোগ দিয়ে কিছু করতো, ঠিক সেই জিনিসটাই ঘটছে এখন। কিন্তু বিএনপির সঙ্গে জামাতের বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করি না। আমি একটু সংখ্যাতাত্ত্বিকভাবে জানতে চাইবো যে জামায়াতে ইসলামীর কি পরিমাণ সমর্থন রয়েছে বলে আপনি মনে করছেন? মানে এখন জামাতে ইসলামের সমর্থনের প্রশ্ন নয়, জামাতের সংগঠন রয়েছে। হ্যাঁ, জামাতে ইসলামী একটা সংগঠন, সাংগঠনিকভাবে তারা কমিউনিস্ট পার্টি যেমন ছিল আর কি, ক্যাডার ভিত্তিক দলে আপনি ইয়ে করেছেন। আমি জনাব এফ মুস্তাহিদ আপনার কাছে আসবো, যে আপনি জনাব সাদেক খানের কাছ থেকে শুনলেন, এই বিষয়ে আপনার যদি কোনো সম্পূরক মতামত থাকে।
মানে ব্যাপারটা হচ্ছে যে এটা মানে মানে ব্যক্তিগত মত হতেই পারে সেটা, কিন্তু আমি এখনো মনে করি যে এটা জামাতের উপর নির্ভর করে বিএনপি, যেটা একটা নাগরিক মধ্যবিত্তের একটা দল হিসাবে দাঁড়াতে শুরু করেছিল, এখান থেকে তারা বিপুলভাবে সরে গেছে। এখন নাগরিক মধ্যবিত্তরা বিএনপির সমর্থক আর নয়, তারা আর নেই তারা। এখন জামাতকে মানে এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন, মানে না কোন জামাত বলছি, জামাতকে সঙ্গে রেখে মানে একটা নাগরিক মধ্যবিত্ত যে বিএনপির সমর্থক আর নেই সেটি আর কিসের ভিত্তিতে? নাগরিক মধ্যবিত্তের একটা দল হিসাবে এটা উঠতে শুরু করেছিল। জি। এটা সেই সময় ছাত্র দলের একটা ট্রেন্ড ছিল যে নাগরিক মধ্যবিত্ত সমাজ ছেলের মেয়েরা ছাত্র দল করছে। আচ্ছা, এখন বিএনপি এটা নয়, এই জন্য বলছি যে জামাতকে নির্ভর করে যে কোনো সভ্য দেশে ধর্মভিত্তিক কোনো দলকে, ধর্ম পালন করা এক কথা, ধর্মভিত্তিক দলকে সমর্থন করা একটা ভিন্ন প্রশ্ন একেবারে। তো বিএনপি যে দলের সঙ্গে এভাবে জড়িয়ে আছে এবং কিছুতেই উনি ওখান থেকে সরছেন না, এবং এত সব লেখালেখি, এত সব মানে বিভিন্ন রাজনৈতিক দলের, আওয়ামী লীগকে বাদ দিলাম যে ওদের প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু তার বাইরে তো আর দল আছে যারা ওদের প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু তারা প্রগতিশীল ধারণা ধ্যান ধারণা নিয়ে চলে। তারা বলে ওরা ওখান থেকে সরছেন না। জনাব সাদেক খানের মতো অভিজ্ঞ, প্রগতিশীল, বিজ্ঞ সাংবাদিক তো বলছেন যে ওনার সরার দরকার নাই। না না, আপনি কেন শুধু এক পিঠ বলছেন যে কেউ কেউ? ওটা তো উচিত, বাংলাদেশ তো দুনিয়ার বাইরে না। আজকে কামেরুন সাহেব কি বক্তৃতা দিয়েছেন, যে বলেছে যে তাদের ডেফিনেটলি আয়ত্তের একটা মুসলিম কমিউনিটির সঙ্গে একটা মুসলিম কমিউনিটির সঙ্গে কিন্তু আমি জানি না সাদেক ভাই ক্যামেরুন সাহেবের এই বক্তব্যের সাথে এইটি কতটা রেলেভেন্ট, কিন্তু তারপরেও আমি ক্যামেরুন সাহেব তো একমাত্র নয়, তালেবানদের সঙ্গে আলোচনা করার কথা বলছি। জামাত ইসলামকে নিশ্চয়ই আপনি তালেবান বিবেচনা করছেন না, সেইটি জঙ্গিবাদের সাথে সবসময় আলোচনা করতে হবে। মানে আপনি জঙ্গিবাদের সাথে আলোচনা করার কথা বলছে না, তারা এখন মনে করতে শুরু করেছে যে তারা যে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থানটা নিয়েছিল, সেটা জঙ্গিবাদের বিরুদ্ধে মানে মডারেট যারা জঙ্গিবাদের মাঝখানে আছে তাদের সঙ্গে আলোচনা না করে তাদেরকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে। এইটা হচ্ছে বক্তব্য, এটা দুনিয়ার শুদ্ধ ট্রেন্ড না, এটা বাংলাদেশের কোথায় দাঁড়াচ্ছে, কোথায় জামাত আপনি গত যাবত কথা আমেরিকা সবসময় সার্টিফিকেট দিচ্ছে। ৭১ পর থেকে যদি ধরেন, কখনো কোনোভাবে কোনোদিনকে তারা বলেছে যে তার একটা ভ্রান্তি হয়েছিল? মহাবিপদ, ওটা তো আমাদের ইন্টারনাল। না ইন্টারনাল না, আমি জামাত সম্বন্ধে বলছি। এবং তারা সেই পথ থেকে এখনো চলছে, সেই পথে আস্তে 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 তারা বিএনপির সঙ্গে তারা কিন্তু আপনি মনে করছেন যে আমাদের বিএনপি থেকে সরে যাওয়া দরকার। আমি আবার আসছি জনাব মুসাইদ আপনার কাছে, আমি একটু আলমগীর ভাই আপনার কাছে আসতে চাই। যেটি সাদেক খান বললেন, যদি তাই হয় যে বিএনপির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যে অবস্থান 1971 সাল থেকে বা 74 সালেও বিচিত্রায় প্রকাশিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে প্রবন্ধ আমরা শুনেছি, যেখানে পড়েছি, যেখানে বা এখনো দেখছি যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে অবদান স্বীকার করে নিচ্ছেন এবং বলছেন তাকে আরো অনেক প্রশংসা, সেই অবস্থানে কি বিএনপি আছে আসলে বা সবসময় থাকছে? তাহলে তার রাজনীতিতে এত বড় ফারাক, এত বড় পার্থক্য তার থাকার কারণ না? মানে সাদিক ভাইয়ের এই বক্তব্যের সাথে আমি একমত নই, কারণ বিএনপি তার ওই অবস্থানে নেই। যদি অবস্থানে থাকতেন তাহলে একজন ভাইস প্রেসিডেন্ট মানে তারেক রহমানের মতো একজন তরুণ রাজনীতিক কখনোই বঙ্গবন্ধুকে এই ভাষায় কখনোই সমালোচনা করতে পারতেন না। একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের প্রতি যদি সম্মানটুকু না থাকে, তাহলে তার মানে তাহলে আপনি কি করে আমি বুঝবো যে তারা এটা বিশ্বাস করে? মানে যেটা বলেছেন এটা ওনার নিজের বক্তব্য হতে পারে, কিন্তু এটা আমি নিজে মনে করি না। কারণ এবং বিষয়টা কি পরে মানে বেগম জিয়া স্বয়ং এটাকে ওনারটাই কিন্তু উনি মেনে নিয়েছেন, বেগম জিয়া মানে যেটা তারেক রহমান বলেছেন। এবং কিন্তু কোট করেছে কে খোদ্দকারকে, তারেক রহমান কোট করেছে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাক বন্ধু বলেছেন। এই পাক বন্ধু বলার ব্যাপারটি কে কে খন্দকারকে কোট করে বলা? তারেক রহমান ভুল উদ্ধৃত করেছেন আবুল মনসুর আহমেদকে যখন বলেছেন যে শেখ মুজিবের নেতৃত্বে কয়েকজন গিয়ে স্পিকার শাহিদ আলীকে পিটিয়েছেন, কিন্তু আবুল মনসুর আহমেদ এটি নাই। আবুল মনসুর আহমেদের সম্পূর্ণ বিপরীত কথা আছে। হতে পারে, কোয়াইট পসিবল। মানে আমি বলি একজন রাজনীতিবিদ একজন বঙ্গবন্ধুকে নিয়ে যখন কথা বলছেন, তার তো একটা লেভেল থাকা উচিত যে ইনি এই কথাটা বলতে পারেন কিনা। সুতরাং বিএনপি তার আগের অবস্থানে আছে এটা আমি কখনো বিশ্বাস করি না। আরেকটা হচ্ছে যে জিয়াউর রহমান বেঁচে থাকতে কখনোই বঙ্গবন্ধুকে উনি কখনো সমালোচনা করেন নাই, এবং আমরা দেখেছি বিএনপির পরবর্তী রাজনীতিতেও বেগম জিয়াও কিন্তু বঙ্গবন্ধুকে কখনোই সমালোচনা করেন, আমরা এরকম কখনোই দেখি নাই, হয়নি। মানে কিন্তু সম্প্রতি এই ঘটনা বঙ্গবন্ধুকে টেনে আনা হয়েছে শুধুমাত্র আমি যেটা মনে করি কাউকে খুশি করার জন্য। মানে এবং মানে বিএনপি রাজনীতি আমরা কিন্তু তারেক রহমানকেও দেখেছি বঙ্গবন্ধুর মাজার
মুহূর্তে উনি হ্যাঁ, উনি গিয়েছিলেন। গিয়েছেন, উনি শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং এবং উনি এইটাতে কখনো তো- আমি না, এরকম এটা- দেখিনি। এবং এইটাতে এটা কোনো- বিএনপি ট্রেন্ড না। না, এগুলোতে কিন্তু কোনো অন্যায়ও নেই, এগুলো একটা ভালো লক্ষণ ইয়ের জন্য। কিন্তু বিএনপির রাজনীতির মধ্যে আছে কতগুলো, আমি বলবো কতগুলো কনফিউশন, মানে তারা নিজেরাও জানেন আসলে কি করতে চায় এবং কিন্তু ওটা জানি কিন্তু না বলি। আপনি এটি মনে করেন কিনা যে প্রশ্নটি জনাব সাদেক খান তুলেছেন, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আলমগীর ভাই আপনি যদি একটু ভেবে বলেন যে জনাব সাদেক খান যেটি বলছিলেন যে বিএনপিকে তো আসলে অসহায় করে ফেলা হচ্ছে, তার সংগঠনে মামলা হামলা বিভিন্ন ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে তার একদম দেয়ালে পিঠ থেকে দেওয়া হচ্ছে, এরও একটি বড় কারণ কিনা। পাশাপাশি আপনি যদি আরেকটি বিষয় করে যেটি জনাব আবু মুস্তাফিজের কাছে আমরা জানতে চাইবো যে দুস্থ এবং অসহায় সাংবাদিকদেরকে সাহায্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যে উন্নয়নের অনুকূলে আলোচনা বা সমালোচনা করার জন্য। এটিকেও আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাহ আলমগীর, বিরতির আগে জানতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী সাংবাদিকদের অনুদান অনুষ্ঠানে বলেছিলেন যে উন্নয়নের অনুকূল সমালোচনা করার জন্য, দেশের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু মিডিয়ায় দেশের বিরুদ্ধে যায় এরকম খবর কি প্রচারিত হয় কিনা আসলে, বিশেষ করে মানে সাধারণ গণমাধ্যমগুলিতে। আর আমাদের একজন দর্শক সুজন, উনি প্রশ্ন করছেন যে বিএনপি জামাতকে ছেড়ে দেবে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রিসভায় কেন জাতীয় পার্টির মন্ত্রীরা থাকবেন, আওয়ামী লীগের কেন জাতীয় পার্টির সাথে একটি সখ্য থাকবে যেহেতু স্বৈরাচারী। আচ্ছা, আমি ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, মানে যেটা এই যে সরলীকরণ যেটা আপনি বলছিলেন যে উন্নয়ন সাংবাদিকতা করার জন্য আহ্বান জানিয়েছে, বিষয়টা কিন্তু উনি ওইভাবে বলেননি। উনি যেটা বলেছেন যে আপনারা সমালোচনা করেন যেভাবে সমালোচনা করেন, কিন্তু এমন সমালোচনা করবেন না যে সমালোচনাটা মানে শত্রু। উনি এক্স্যাক্টলি যেটি বলেছেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ এমন সমালোচনা করবেন না যেন দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হয় এবং দেশের শত্রুরা কথা বলার জায়গা পায়। মানে দেশের শত্রুরা কথা বলার মানে সুযোগ পাচ্ছে। আরেকটা হলো যেটা ধরনের সমালোচনার ক্ষেত্রে সেটি যদি উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, এইটা। আর আপনি বাকি সমালোচনা করেন। এখন আমি তো মনে করি যে একটি সরকারকে আমাদের দেশের মানে আমাদের মতো দেশগুলোতে উন্নয়ন তো একটা বড় উন্নয়ন তো একটা মানে আমি বলবো গণতন্ত্র তো মানে শুধুমাত্র আমি এই টক শোতে বসে আপনার সঙ্গে খুব যা ইচ্ছে তাই বলতে পারলাম, এটার অর্থ তো গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে আমার দেশের মানুষের উন্নয়ন, গণতন্ত্র মানে হচ্ছে এই দেশের মানুষের মানে মানে বিবিধ উন্নয়ন। এখন এইটার জন্যে আপনাকে এই মানে মানে আমি বলতে পারলাম না বলে আমার গণতন্ত্র বাধা হলো। এখন আমি এমন কোনো কাজ করা আমার জন্য উচিত হবে না যেটা মূল জায়গাটায় আমরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধের পরে আমার দেশের অগ্রগতিটার ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আমরা আটকে আছি। আপনি 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, মানে তাদেরকে তো রাজনীতি করার অধিকারের মধ্যেই ছিল না। কিন্তু যে রাজনীতিটা এসছে, এই রাজনীতিটা কোন রাজনীতিটা আমাদের কাছে চাপাই দেওয়া হয়েছিল? এই রাজনীতিটা কি 1971 সালের যে মুক্তিযুদ্ধ করে আমরা যে রাজনীতিটা চেয়েছিলাম সে রাজনীতির পক্ষে রাজনীতি ছিল? ওই সময়কার রাজনীতি কি মানে যারা আমার শত্রু ছিল, ওই 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শত্রু ছিল কিংবা 1971 সালে যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই তখন আমার মিত্র হলো এবং তারাই তখন মানে ক্ষমতায় এসছে। এখন না, আমি এখন যেটা বলতে চাই, আমাকে কিন্তু কোনো দেশের উন্নয়ন শুধুমাত্র কিন্তু উন্নয়ন বলতে তো শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণ এটা তো মিন করে না। উন্নয়ন কিন্তু একটা রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে যে আপনি কোন দিকে যাবেন, আপনার একটা মানুষের যেমন একটা আদর্শ থাকে। প্রত্যেকটা মানুষ যদি আদর্শ না থাকে, ওই মানুষটা যা খুশি তাই করতে পারে। সুতরাং তারও যেমন একটা আদর্শ থাকে, একটা দেশেরও কিন্তু একটা আদর্শ থাকা উচিত যে দেশটা কোন দিকে এগোবে, তার গতিটা কি হবে। একবার ডানে যাবে, একবার বায়ে যাবে, একবার সোজা যাবে, ইচ্ছে মতো চলবে, এটা কখনো দেশ এগোতে পারে না। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে আদর্শটা তৈরি করেছিলাম। কিন্তু আলমগীর ভাই, 71 সালের মুক্তিযুদ্ধের আদর্শের মূল চেতনাই ছিল হচ্ছে গণতন্ত্র, পরমত সহিষ্ণুতা। এবং আমি যদি বলি যে এই দুটি জিনিস কিন্তু আপনি কি বর্তমান সরকারের আচরণে কখনো কখনো মনে হয় না? আমি বারবারই বলছি, আপনি গণতন্ত্র, পরমত সহিংসতা আপনি আমাদের দেশের এই যে বলার ক্ষেত্রে বলেন, মানে আমাদের দেশের এই যে মিডিয়াতেই বলেন, আপনার আমার টক শোতে বলেন, বলার ক্ষেত্রে কি কোথাও কোনোদিন বাধা দিয়েছে? আপনার কি আছে এটা? কেউ কি কখনো আপনাকে বলার ক্ষেত্রে কোনো বাধা দিয়েছে? কারণ আমি আপনাকে কিছু একদম স্পষ্ট করে কিছু উদাহরণ দিতে পারবো। আমরা টেলিভিশনগুলোতে
আমাদের পত্রিকায় এমন কিছু আমরা বলি যেগুলো কখনো সভ্য দেশের মানুষ কখনো বলতে পারে না। একটা মানুষকে এই যে মানে তারেক না, রহমান সেটি যে অবশ্যই- ভাষায় কথা বলেছেন সেটি অবশ্যই বঙ্গবন্ধুকে একমত। নিয়ে, এইরকম করে কোনোদিন কোনো রাজনীতিবিদ কথা বলতে পারেন না। কিন্তু আমরা গণতন্ত্রের নামে এমন কথাগুলি বলি, এটা কখনো সভ্য দেশও কখনো এলাও করবে না। সেটি আমি আপনার সাথে একমত, কিন্তু আমরা যেটি পাল্টি দেখি সেই পাল্টাটাও তো আবার প্রায় একই রকমই হয়। আমি আলমগীর ভাই, তাহলে আপনি পরে আবার বলেন যে আপনার মানে সরকার কেন, মানে এই আওয়ামী লীগ কেন জাতীয় পার্টির সঙ্গে আছে, সেটিকে একটু এক লাইনে বলবেন? যে জাতীয় পার্টির সঙ্গে থাকতে হচ্ছে, জাতীয় পার্টির লোকদের কেন মন্ত্রিসভায় রাখতে হচ্ছে, আওয়ামী লীগের এত বড় দল থাকা সত্ত্বেও একটি স্বৈরাচারের প্রতিভূ কেন না, থাকছে এর সঙ্গে? শুনেন, আপনাকে একটা বিষয় হলো, এই হিসাবগুলো কিন্তু বিএনপি কেন জামাতকে ছাড়তে পারছে না, এটা কিন্তু তার ইকুয়েশন হচ্ছে ভোট। জি, সুতরাং আওয়ামী লীগের হিসাবটাও কিন্তু ভোট। সুতরাং এই হিসাবের সমীকরণটাকে যদি চেঞ্জ হয়, তাহলে দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। যদি ভোটই একমাত্র হিসাব হতো, সেটাও তো এক ধরনের খুবই মর্মান্তিক নিশ্চয়ই, বিষয় হলো। যারা মুস্তাহিদ, এই বিষয়কে আপনি কোনো কিছু বলবেন যে শুধুমাত্র ভোট বা নির্বাচনে সাফল্য লাভের জন্য আদর্শ থেকে কিছুটা হলো চ্যুতি আপনার জন্য গ্রহণযোগ্য কিনা? না না, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি এটা সমর্থন করি না যে জাতীয় পার্টি কেন আমাদের সঙ্গে আছে। ফ্র্যাঙ্কলি আমি আই ডোন্ট লাইক দিস। এখন ওই যে বললেন, আলমগীর সাহেব বললেন যে এটা ভোটের একটা সমীকরণের ব্যাপার থাকে, তুমি জামাতকে কাঁধে নেবে আর আমি ভোটে হেরে যাব, এটা হতে পারে না। সো আই অলসো পে ইউ ইন দ্য সেম কয়েন। তো এরশাদকে নিয়েছে তারা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনি যে বললেন এই কথাটা, আরও অনেকগুলো ব্যাপার আছে যে বিএনপির যে কেবল জামাতকে নিচে সে নয়, আপনি বলুন জামাতকে ছাড়তে তো পারবে না, এই বিএনপি কোনো আমাদের সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে কিনা আপনি আমাকে বলুন। কোনো কখনো দেখেছেন কিনা যে আপনার নববর্ষের সঙ্গে, আপনার 21শে ফেব্রুয়ারির সঙ্গে, আপনার আমাদের যা কিছু সাংস্কৃতিক আন্দোলন আছে, আপনি রবীন্দ্র জয়ন্তী বলুন, নজরুল জয়ন্তী বলুন, যত কর্মকাণ্ড আছে আমাদের মানে সাংস্কৃতিক যত কার্যক্রমের সঙ্গে আন্দোলন বা হ্যাঁ হ্যাঁ আমরা সামনে এগোচ্ছি, কখনো কি তারা ধরুন বা তাদেরকেও খুবই একটি মানে ইন্টারেস্টিং প্রসঙ্গ এনেছেন। জি, আমি একটু জবাব একটু জি, আপনাকে যেন সাথে আমি একটু শেষ করুন। আমি আমি বলছি কথা যে কখনো আমি মানে বহুদিন তো ঢাকা আছি, আমি বিএনপির কোনো বন্ধুকে দেখিনি 21 ফেব্রুয়ারিতে যাওয়াতে রিচুয়াল। এটা হচ্ছে কেউ যায়, প্রধানমন্ত্রী থাকলে যায়, বিরোধী দল নেত্রী থাকলেও যান, কিন্তু তারপরে 21 ফেব্রুয়ারির সঙ্গে সম্পৃক্ত কোনো কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন কিনা কখনো, আমাদের নববর্ষে কোনো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা কখনো, খালেদা জিয়া কখনো নববর্ষে রমনা পার্কে গেছেন, আমি এত বছর ধরে অন্তত মানে নববর্ষের রমনা পার্কে হয়তো না না প্রধানমন্ত্রীর আমি পক্ষে যাওয়া সম্ভব না না। প্রধানমন্ত্রী নয়, আমি বলছি ভাই শুনুন, দেখুন রাশেদ খান মেনন বা আমাদের আরো যারা মন্ত্রী যারা আছে, তারা মন্ত্রী না থেকেও গেছে, মন্ত্রী হয়ে তারা যান। না, প্রধানমন্ত্রীর পক্ষে তো যাওয়া সম্ভব না, বেগম জিয়া শেখ হাসিনার পক্ষে যাওয়া না না, সম্ভব আমি প্রধানমন্ত্রী বাতিল না, আপনি তো একদম বিএনপির লোক হিসেবে যেতে পারেন, বিএনপির দল হিসেবে তো যেতে পারে ওখানে। মানে সেরকম কারো কোনো আমি অবস্থা সেটা থাকে না। বলছি। জনাব সাদেক খান নিশ্চয়ই বলবেন যে দেশের সাংস্কৃতিক সাংস্কৃতিকভাবে আন্দোলনের এবং এইগুলো আছে কোথাও কিনা। নেই। এটা খুব সিম্পল কথা হচ্ছে, একটা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল হিসেবে একটা মানে জাসাস দল- আছে বটে। একটা হ্যাঁ জাসাস আছে, যা সাংস্কৃতিক সংস্থা। জি, একটা এবং জিসাসও আছে। তার যে অ্যাক্টিভিটি, এটা আমি তো যখনই এসেছি তখনই দেখেছি, ইনক্লুডিং ওই যে যিনি মারা গেছেন চলচ্চিত্র রাজীব। না রাজ- রাজাক সুব্রত না, রাজীব 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 না রাজীব না, রাজীব তো ছিলই, প্লাস আরেকজন যে চাষি চাষী নজরুল ইসলাম, এটা খুব অ্যাক্টিভ বিএনপির লোক। এবং তো যেসব অনুষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, যেহেতু ব্যাপার হচ্ছে অনুষ্ঠানের ভেতর তো নানা রকম ভাগ থাকে, নানা রকম গোষ্ঠী থাকে। এমনকি রাষ্ট্রভাষা, আমি তো রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে ডিরেক্টলি জড়িত, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে যক্ষা হয়েই আমি আসলে জেলে গেছি। মানে সাংবাদিকতাতে আসলাম না, জেল তো বাদ হলো। সেই একটা সেখানে নানা রকম গোষ্ঠী থাকে, রবীন্দ্র জয়ন্তী পালন করবে, মানে বিভিন্ন দল সেখানে থাকে, গোষ্ঠী থাকে, সেখানে ডেফিনেটলি জাতীয়তাবাদী আন্দোলনের বিএনপি ডেফিনেটলি নিজস্ব গোষ্ঠী যেটা কাজ করেছে, তো দেখেছি আমরা। যেহেতু আমি প্রেস ক্লাবে থাকি, একটু বেশি দেখি, যেহেতু উনি প্রেস ক্লাবে থাকি, কিন্তু জান না, মুসাইব কম দেখেছেন। আমি একটু শেষ করতে চাই একটা জি, কথা জি, বলে, জি, আমরা এই যে যেটা গণতন্ত্রের কথা যেটা বলা হচ্ছে, গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতি, প্রধানমন্ত্রী কম বলেছেন, কিন্তু পার্লামেন্টে অনেক বেশি করে বলেছে মঈনুদ্দিন খান বাদল, এবং তাকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ, এবং প্রধানমন্ত্রীর সম্মতি নেই সেটা বলা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র দরকার নেই, দরকার হচ্ছে উন্নয়ন। অর্থাৎ এক কথায় বাংলাদেশে যাচ্ছে একটা
একনায়কত্বের মতো একটা ছদ্ম একনায়কত্ববাদের দিকে, তারই প্রমাণে ছদ্ম বাকশালের দিকে যাচ্ছে, তারই প্রমাণ। এবং বাকশালটা তো শেখ সাহেব তখন তৈরি করেছিলেন। কথা হচ্ছে বাকশালটা হবে গণতন্ত্র কিনা, বা এটা উন্নয়নের পথ কিনা, এটাই তো প্রশ্ন রয়েছে। আজকাল তো সব জায়গায় বলছি যে গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না, চুরি হয়। উন্নয়ন করতে গেলে যে কাজটা দেয়, টাকাটা যায়, সেটা তো চুরি হয়। সেই থেকে উন্নয়ন বলা এবং গণতন্ত্র বাদ দেওয়া মানে হচ্ছে চুরি হয়। আমার মনে হয় না যে গণতন্ত্র বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো ইয়ে করেছেন জনাব শাহ আলমগীর ভাই, নিশ্চয়ই এটি বলবেন। ভোট তো একমাত্র নির্বাচন তো গণতন্ত্র নয়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা হচ্ছে যেটা সহিষ্ণুতার কথা বলা হচ্ছে, যে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। তবে মানে আমরা যদি এই স্বৈরাচারী সরকারের থেকে 90 সালের পরে গণতান্ত্রিক উত্থানের কথা ভাবি, তাহলে কোন সরকারের সময় কিন্তু আমরা খুব বেশি, আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। মানে এখন আওয়ামী লীগ এটি করলে আওয়ামী লীগকে বাকশাল হয়ে যাচ্ছে এরকম বলবেন, তো সেটা সব সরকারের ক্ষেত্রে এটা কম বেশি বলতে হবে আর কি। আমরা কিন্তু অ্যাবসলিউটলি বিএনপির দুটি আমল দেখেছি যেখানের মধ্যে আমরা আসলে খুব কমই পরমত সহিষ্ণুতা দেখেছি। আমি একদম মানে পয়েন্ট টু পয়েন্ট দেখাতে পারি। চুরিও একই রকম ছিল, কিন্তু সেখানে যেটা বলবো, আমি শুধু একটা পয়েন্ট বলি যে ধরেন এবার পার্লামেন্টে হয়তো বিএনপি নেই, কিন্তু গত পার্লামেন্টে বিএনপি ছিলেন তো। এবং রাজনীতিতে এবং আপনার গণতন্ত্রের একদম মানে কি বলা হয়, মানে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো এটা তো একটা গণতন্ত্র তো। এবং গত পার্লামেন্টে বিএনপি কয়দিন উপস্থিত ছিলেন, কিংবা বিএনপি যিনি নেত্রী উনি সব মিলিয়ে কতদিন উপস্থিত ছিলেন? আমার মনে হয় যে প্রসঙ্গটি আমরা অনেকবার তুলেছি, কিন্তু বিরতির পর ফিরে এসে আলমগীর আপনাকে যেটা জানতে চাইবো যে জেলায় জেলায় বিএনপি জামাত সহ 20 দলের অনেক নেতাকর্মী, বিশেষ করে জামায়াতের অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটি নিয়ে আপনি মনে করেন কিনা যে জামায়াতে ইসলামের লোকরা আওয়ামী লীগে আসছে আদর্শের কোনো পরিবর্তনের জন্য? আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে তারা কোনো মধু গুড় যেগুলি সরকারি দলে থাকলে পারা যায় সেগুলি খেতে আসছে। আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব শাহ আলমগীর, বিরতির আগে জানতেছিলাম জামাতের লোকরা যে বিএনপিতে যোগ দিচ্ছে সেটি কি কোনো পুরস্কারের লোভে নাকি কোনো একটি ভয় ভীতি থেকে বাঁচার জন্য? আদর্শগতভাবে যে তারা আসছে না সেটি অনেকেই বলছেন যে আদর্শগত পরিবর্তন এই সময়। আমিও তাই মনে করি, কারণ আর আমাদের দর্শক জামাত কিন্তু একটা আদর্শ ভিত্তিক একটা দল। সুতরাং আমাদের দর্শক শাকিল উডি বলছে জামাতের লোক আওয়ামী লীগে আসলে সেটা আত্মঘাতী হবে, পার্টি হিসেবে জামাতকে ব্যান না করলে এর সম্পর্কে জনগণের ভাবমূর্তিও। আমি যেটা বলছিলাম যে জামাত একটা আদর্শ ভিত্তিক দল। এখন জামাতের লোক যখন আওয়ামী লীগে যোগ দেবে তখন এখন আওয়ামী লীগ যে আদর্শকে বিলং করে, যদিও এটা একটা মাস অর্গানাইজেশন, আমি এটা তো আর কমিউনিস্ট পার্টি কিংবা ইয়ের মতো অন্যান্য এরকম আদর্শ ভিত্তিক দল হয়তো নয়, কিন্তু মানে আওয়ামী লীগের কিন্তু একটা আদর্শ আছে। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আদর্শটা তার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, এই আদর্শটা নিয়ে এই দলটির জন্ম এবং এই দলটা এখন এইভাবেই চলে। এখন এই আদর্শটার মধ্যে যেই দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যেই দল এই দেশের মুক্তিযুদ্ধকে এখনো স্বীকার করে না, সেই দলের লোকরা যখন যোগ দিবে তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্নটা দেখা দিবে। এবং এই দলটা আমি মনে করি যে আওয়ামী লীগের আদর্শের ক্ষেত্রে জায়গাটাকে খুব দুর্বল করবে এবং এইটাকে এইভাবে এগিয়ে যাওয়াটা খুব কষ্টকর, মানে কঠিন হবে। আর যারা যোগ দিচ্ছে, আমি এটা আপনার এই বক্তব্যের সাথে একমত, তারা যোগ দিচ্ছে এখন এই যে হামলা মামলা, এটা একটা ভয় আছে, সেখান থেকে বাঁচার একটা কৌশল হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারে থাকলে কিছু সুযোগ সুবিধা, কিছু পাওয়ার সুবিধা আছে, ওইটুকু পাওয়ার লোগো হয়তো থাকতে পারে। জনাব আহমদ মুসাইদ, আপনি কি খুব সংক্ষেপে এই বিষয়ে কিছু যুক্ত করতে চান কিনা? জামায়াতের লোকজনের আওয়ামী লীগে যোগদান? আমি তো একেবারে পছন্দ করছি না বিষয়টা, যদি আওয়ামী লীগের কারো একেবারে অচেনা যে চিনে না ওখানে যোগ দিয়েছে সেটা এক কথা, যে আওয়ামী লীগ জেনে থাকে যে জামাত করতে কদিন আগে এবং তারা এখন আওয়ামী লীগে সদস্য হচ্ছে, ওই তো ভয়ঙ্কর ব্যাপার, এটা দেশের জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার। জনাব সাদেক খান, আপনার কাছে প্রশ্নটি একটু অন্য পার্সপেক্টিভ করতে চাই যে জেলায় জেলায় বিএনপি জামাত সহ 20 দলের অনেক নেতাকর্মীরা যে আওয়ামী লীগে যোগ দিচ্ছে, এই বিষয়টি ঠেকাতে বিএনপির আসলে কি করা উচিত বা বিষয়টি বিএনপি কিভাবে মানে মোকাবেলা করতে পারে বা মোকাবেলা করা দরকার আছে বলে আপনি মনে করছেন? আমি মনে করি এই বিষয়টা মোকাবেলা করার জন্য কোনো বিএনপি সাংগঠনিক চিন্তা করছে না। আমি মনে করি যে জামাতেতে যারা যোগ দিচ্ছে এবং বিএনপিরও যদি কেউ যোগ দেয়, তারা যোগ দিচ্ছে আওয়ামী লীগ এখন দলদলের একটা জায়গা, কোন দলের জায়গা,
সেই কোন্দল, কারণ তাদের নানা রকম সুবিধা সরকারের কাছ থেকে তারা পায়, সেই সুবিধা নিয়ে নানা রকম Right, right. আচ্ছা আমি শেষ করছি। Right. এটাতে এই কোন্দলের কারণেই তাদের একটা অংশ জামাতে ইসলামীকে বলছে তোমরা আমাদের সঙ্গে যোগ দাও, কারণ জামাতে ইসলামের একটা তৃণমূল পর্যায়ে যোগাযোগ আছে এবং এরা যোগ দিচ্ছে এই শর্তেই যে তাদের মামলা তুলে নেওয়া হবে। এটা তো যা পত্রিকায় এসছে সমস্ত কথা, সে মামলা তুলে নেওয়া হচ্ছে, তাও তাদের যোগ দেওয়ার পরে, এবং তারপর তারা মিলেই অপর দলকে সাহায্য করছে, যার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ভেতর মারামারি হচ্ছে। আচ্ছা, এমনকি কক্সবাজারেও তখন তো মারামারি পেটানো হচ্ছে রীতিমতো আওয়ামী লীগকে, লোকে যেটা বলে, সিলেটও তাই। আমার মনে হয় যে আমি শুধু এই পত্রপত্রিকার একটি বিষয়ের উদ্ধৃত করতে চাইছিলাম যে 6 জুলাই সোমবার যে শীর্ষ বৈঠক হয়েছিল, যে বেগম জিয়া কোন সিনিয়র নেতার উপর ক্ষুব্ধ হয়ে জানি বলেছিলেন যে আপনি চাইলে আপনিও আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করতে পারেন। সুতরাং মনে হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আসলে বিএনপি খুব বেশি ভাবছে না, তবে আপনি যেটি বললেন সেটি নিশ্চয়ই সত্য। জনাব সাদেক খান, জনাব শাহ আলমগীর, জনাব আফম মুসাইদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।